সে আমাকে অকথ্য ভাষায় প্রথমে গালিগালাজ করে, তুই দাতাল, তোর দাঁত থাকবে না। আমার লিখিত বক্তব্যটা আমি পাঠ করছি আপনাদের কাছে। প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুগণ এবং সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজ বেলা 1টা 25 থেকে 35 এরকম সময়টা হবে। এরকম কলা ভবনের যে পিছনের গেটটা রয়েছে, ছাউনি, সে ছাউনির নিচে যে সিঁড়ি, নিচে এরকম যে সিঁড়ি, এই সিঁড়ির কাছাকাছি জায়গায় আমি হেঁটে আমার ক্লাস ছিল 1টা 30-এ ডিপার্টমেন্টে, আমি ক্লাসে যাচ্ছিলাম। আমার সাথে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধু রিয়াদ জুবা, সে আমার সাথে ছিল। আমরা দুজন একসাথে হেঁটে হেঁটে, সে অন্য ডিপার্টমেন্টের, আমার বন্ধু আড্ডা দিতে দিতে হেঁটে আমি ক্লাসের দিকে যাচ্ছিলাম। আমি কলা ভবনের ওই পিছনের গেটে এখানে দাঁড়িয়েছি, এখানে সাথে ফোনে কথা বলছিলাম। এ সময়ে ছাত্র দলের এই সন্ত্রাসী এবং চাচা, যার বয়স ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো কোনো শিক্ষার্থীর পিতার সমপরিমাণ হবে বা তার থেকেও বেশি হবে, সেই আদু ভাই একজন দুজনকে সাথে নিয়ে আমার পথ রোধ করে দাঁড়ায়। পথ রোধ করে দাঁড়ালে আমি জিজ্ঞেস করি যে কি হয়েছে ভাই, আপনি কে? আমি তো আপনাকে চিনতে পারছি না। সে আমাকে প্রথমেই বলে, তুই আমার চিনতে পারতেছিস না। প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ করে, তুই দাতাল, চবর্গীয় যত গালিগালাজ আছে সে গালিগালাজ সে করে। শুরুতে সে আমাকে চার্জ করে যে আমাকে তো সিট দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমি কেন তার বিরুদ্ধে পোস্ট দিলাম। তখন আমি তাকে খুব সুন্দরভাবে বুঝাই বললাম যে দেখুন, আপনার সাথে আমাদের এটা নিয়ে কোনো ডিবেট নেই, কেন আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমিও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, হোক না আপনি আমার চাচার বয়সী, সমস্যা নেই, বা আমার পিতার বয়স, আপনি শিক্ষার্থী, আমি শিক্ষার্থী। কিন্তু আপনাকে নিয়ে যে পোস্ট দিয়েছে সেই পোস্টে তাকে নিয়ে আমি কোনো ক্রাইম হয় এই ধরনের কোনো কথা বলিনি। হয়তো আদু ভাই বলছি বা তাকে ভদ্রলোক বলছি, যেটা বাস্তবতা। কারণ রাকিব ভাই তার ব্যাচমেট বা তার সিনিয়র বা এক ব্যাচ সিনিয়র, বা নাসির ভাই তার ব্যাচমেট, সে অলরেডি পাস করে বেরিয়ে গেছে। আর এই আদু ভাই, এই চাচা এখন ফার্স্ট ইয়ারে। তো আমি তো বলছি যে আপনাকে কোনো অপরাধমূলক মিথ্যা তথ্য কোনো কিছু আমি বলি নাই, আপনাকে ভদ্রলোক বলেই সম্বোধন করেছে। আমার পোস্টে ভদ্রলোক বলাই আছে, এই ভদ্রলোক। আপনাকে বিশেষ বিবেচনায় সিট দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, এটি নিয়ম নীতির বাইরে, নীতিমালায় নাই। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার জিজ্ঞাসা করেছি যে তাকে কিসের ভিত্তিতে সিট দেওয়া হলো, বারবার জিজ্ঞেস করেছি, আপনারা সাক্ষী। যে নিয়ে আসার সময় আমরা কয়েকবার এফএসএল এর ভিপি সহ আমরা কয়েকবার গেছি যে 37 জন কিসের ভিত্তিতে সিট দেওয়া হচ্ছে। তারা জানিয়েছে যে এটা নিয়ম নীতির মধ্যে নয়, বরং বিশেষ বিবেচনায় সিট দেওয়া হয়েছে, যেটা আপনারা গত পরশুদিনও প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির মানে আদু ভাইদের থেকেও বয়স হয়তো জুনিয়র হবে, যে আমাদের সলিমুল্লাহ হলের যিনি প্রভোস্ট মামুন স্যার, তিনিও বলেছেন যে তাদেরকে বিশেষ বিবেচনায় সিট দেওয়া হয়েছে। আচ্ছা, এই বিশেষ বিবেচনায় 36 জনকে সিট দেওয়া হয়েছে, যাদের প্রত্যেকের পরিচয় আমরা, যাদের পরিচয় যতজনের পরিচয় আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, তারা ছাত্রদলের বড় বড় নেতা। ওই যে বললাম না, ক্যান্টিনে ফাও খাইতে যে বসে রয়েছে, যে ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি। আচ্ছা, তার মানে এটি কোনো বিশেষ বিবেচনা নয়, এর বরঞ্চ বিশেষ রাজনৈতিক বিবেচনা এবং অবৈধ বিবেচনা। যেহেতু এটা কোনো নীতিমালা নাই, সুতরাং এই সিট দেওয়া হয়েছে কিসের ভিত্তিতে? অবৈধভাবে। সুতরাং এবং সাধারণ শিক্ষার্থীরা যেখানে বৈধভাবে সিট পাচ্ছে না, যারা নিয়মিত শিক্ষার্থী, যাদের প্রয়োজনীয়তা আছে, তারা যেখানে বৈধভাবে সিট পাচ্ছে না, সেখানে অবৈধভাবে আপনাদেরকে সিট দেওয়া হয়েছে। আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি। তাকে আমি এইভাবে সুন্দরভাবে বুঝাই বলছি। সে আমাকে অকথ্য ভাষায় প্রথমে গালিগালাজ করে, তুই দাতাল, তোর দাঁত থাকবে না। এরপরে আরো অনেক চবর্গীয় গালি ইউজ করে, যে ধরনের গালি আমি কোনোদিনও আমার মুখ থেকে উচ্চারণ করতে পারি না, উচ্চারণ করি না। এই ধরনের গালি আমার বন্ধু যে আছে সে হয়তো বলতে পারে চাইলে কি কি গালি বলছে। এই ধরনের চবর্গীয় গালি আসলে যেটা জানতে পারলাম, বাইরের কান্ট্রিতে থাকতো, অনেক ইংরেজি শিখছে, তো তো ওই যে আপনারা তো অনেকে কাট করেন, যাই হোক আমি বলতেছি, সমস্যা নেই। প্রথমে ইংরেজিতে গালি শুরু করে আর কি, তো এই মাদার বাগান, মাদার চোদ, হ্যান্ড হ্যান্ড দিয়ে। আচ্ছা, যে আমরা এই গালিগুলো শুনতে চাই না। এরপরে শুধু গালি না, গালি দিতে দিতে এক পর্যায়ে তার মানে ঘাড়ে হাত রেখে মারতে উদ্যত হয়। তখন পাশে আশেপাশে যারা ছিল তারা কয়েকজন সরাই দেওয়ার চেষ্টা করে, মানে তাকে সরাই দেওয়ার, যারা ওকে সরাই দেওয়ার চেষ্টা করতেছে তাদেরকে মানে এক পর্যায়ে মানে কিরকম ছুড়ে ফেলে দিয়ে আবার মারতে যাচ্ছে, এরকম 4-5 বার তারা সে মারতে আসে উদ্যত হয় আর কি। তো একটা ভয়াবহ পরিস্থিতি সেখানে সৃষ্টি হয়, মব সৃষ্টি হচ্ছে। এরপরে এই যে মানে এখানে যে মবটা সৃষ্টি হলো, ওখানে রানিং যে স্টুডেন্ট, যারা স্টুডেন্ট ছিল, ক্লাসে যাচ্ছিল, এটা তো মব না, সন্ত্রাস। সেই শিক্ষার্থীরা এসে মানে এই বিষয়টা তারা হচ্ছে তাদেরকে থামতে বলে, এদিকে আমাদেরকে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়। তারপরে হচ্ছে বিষয়টা মানে এই পর্যায়ে আসছে। তো সে যেরকম বললেন আর কি, যে যেটা বললো সে প্রত্যক্ষদর্শী। তো বারবার তেরে আসে আমাকে মারতে, 2-3 বার বা 3-4 বার আসার পরে
তার সঙ্গীরা তাকে সরাই নিয়ে যায় ওখান থেকে। সে যাওয়ার সময় একের পর এক হুমকি দিচ্ছিল, তোকে দেখে দিব, মানে মেরে ফেলবো, হ্যান ত্যান এই ধরনের অনেক কথা বলছিল। তার হুমকি তো একেবারে অনেক হুমকি দিয়েছে আর কি, এবং মারতে তো কয়েকবার গেছি। তার হুমকিতে আমরা আমাদের হয়তো নিরাপত্তা নিয়ে শঙ্কিত, কারণ আমরা দেখেছি যে গতকালকে আপনারা দেখেছেন যে একজন প্রতিপক্ষ রাজনৈতিক দলের সদস্য হওয়ার কারণে, কর্মী হওয়ার কারণে একজন শিক্ষার্থীর পায়ের গোড়ালি এরা কেটে নিছে। কতটা নৃশংসভাবে পায়ের গোড়ালি কেটে নিয়েছে আপনারা দেখছেন। তারপর গতকালকে তারা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করছে, এবং 5 আগস্টের পরে এখন না হলে 3 শতাধিকের বেশি হবে তারা শুধুমাত্র খুন করছে, লাশ ফেলাইছে, এবং নির্বাচনের পরে অসংখ্য লাশ ফেলাইছে। সুতরাং স্বাভাবিকভাবে তাদের সেই ক্ষমতা আছে, তারা চাইলে আমাকে মেরে ফেলতে পারে। এটা নিয়ে হয়তো আমাদের শঙ্কার জায়গা রয়েছে, কিন্তু আমরা মোটেও ভীত নই। এইসব দখলদার ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের নাগরিকদের বৈধ বাসা বাড়ি কেড়ে নিয়েছে, ঠিক একইভাবে এই আদু ভাইরা নিয়মিত শিক্ষার্থীদের বৈধ সিট কেড়ে নিয়ে ইসরায়েল যেভাবে ডিটেনশন ক্যাম্পের দিকে ঠেলে দিছে, ঠিক একইভাবে এই নিয়মিত শিক্ষার্থীদের সাথে একই আচরণ, ইসরায়েলের মতো আচরণ আগে যেটা ছাত্রলীগ করতো সেই আচরণ ছাত্রদল এখন করতেছে। তো এই অবৈধ দখলদারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে এবং নিয়মিত শিক্ষার্থীদের বৈধ সিট নিশ্চিত করতে যে যদি শহীদ আবরার ফাহাদের মতো আমাকে জীবন দিতে হয়, তবুও শিক্ষার্থীদের অধিকার আদায়ের লড়াই থেকে আমরা পিছপা হব না ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের অধিকার রক্ষায় আগে যেভাবে ছাত্রলীগের বিরুদ্ধে লড়াই করেছি, একইভাবে নব্য ফেসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব। আপনারা জানেন গতকাল এই সন্ত্রাসীরা কিভাবে নৃশংস কায়দায় মানুষের গোড়ালি কেটে নিয়েছে, কিভাবে নির্বাচনের আগে এবং পরে মিলিয়ে শতকের পর শতক প্রায় খুন করেছে, মানুষের জীবন, তরতাজা জীবনকে ফেলে দিয়েছে, হত্যা করেছে। তাই আমরা আমাদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত, তবে ভীত নই। যে কোনো মুহূর্তে তারা যে কোনো কিছু ঘটিয়ে ফেলতে পারে। আমি আপনাদের মাধ্যমে এবং আমরা আপনাদেরকে নিয়ে এখন প্রক্টর স্যারের কাছে যাব। প্রক্টরের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এর বিচার চাই। এই ছাত্রদলের এই সন্ত্রাসী চাচা এই চাচার বিচার চাই আমরা, এবং সে যে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তার এর যথাযথ শাস্তি চাই, এবং অবিলম্বে এই অবৈধ সিটদারীদের সিট বাতিল চাই। যে 36 জন অবৈধ সিট দেওয়া হয়েছে, এই 36টা সিট আমরা অবিলম্বে বাতিল চাই, কারণ এরা সন্ত্রাসী। একজন সন্ত্রাসীর প্রমাণ আমরা পাইলাম, আর বাকিদের একজন ক্যান্টিনে ফাও খেয়ে বহিষ্কার হয়েছে, এবং এরা তো অবৈধভাবে হলে আছে। এই অবৈধ সিটের আমরা বাতিল চাই। এবং এছাড়াও যারা নিয়ম লঙ্ঘন করে এখনো সিটে আছেন, অনিয়মিত শিক্ষার্থী 13, 14, 15, 16, 16, 17, যাদের অনার্স মাস্টার শেষ হয়ে গেছে কিন্তু রিয়াদ নিয়ে এখন ছাত্রদের টিকায় রাখছেন, এদের প্রত্যেকের সিট বাতিল চাই, এবং এদেরকে বের করে দিয়ে সাধারণ এবং নিডি শিক্ষার্থীদেরকে সিট প্রদান করতে হবে। যদি প্রশাসন এই সন্ত্রাসী আলাউদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়, এবং এর ফলে পরবর্তীতে আমরা বা আমার কোনো সহযোদ্ধারা কোনো নৃশংসতার শিকার হয়, তাদের উপর যদি কোনো হামলা হয়, এর দায়ভার সম্পূর্ণভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহন করতে হবে, এবং এর পরবর্তীতে উদ্ভূত যদি কোনো পরিস্থিতি সৃষ্টি হয়, দায়ভার সম্পূর্ণভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহন করতে হবে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।